প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। মাস্টার্স ফাইনাল ইয়ার অর্থনীতি বিভাগের ছাত্রদের আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং সামাজিক যে স্বাস্থ্যবিধিগুলো আছে তা মেনে চলছো। তোমরা মাস্টার্সের ক্লাসে পড়া শুরু করেছো আশা করছি। আমি তোমাদের পড়াবো ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির যে অধ্যায়টি আজ আমি শুরু করতে যাচ্ছি তোমাদের সঙ্গে, সেটি হচ্ছে মানি ডিমান্ড অ্যান্ড মানি সাপ্লাই। এই অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো হচ্ছে ডেফিনিশন অফ মানি, ফাংশন অফ মানি এবং টাইপস অফ মানি। মানুষের যত রকমের মৌলিক গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে তার মধ্যে অর্থ অন্যতম। আমরা জ্ঞান বিজ্ঞানের যে শাখাতেই তাকাই না কেন দেখতে পাবো যে কোনো একটি মৌলিক আবিষ্কার সেই শাখার জ্ঞানকে অনেক দূর পর্যন্ত বিস্তার করাতে সাহায্য করেছে। যেমন প্রযুক্তির ক্ষেত্রে ছিল চাকা, বিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে আগুনের আবিষ্কারের ভূমিকা। ঠিক তেমনি ভাবেই অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য এই ক্ষেত্রে যে আবিষ্কারটি সর্বাধিক ভূমিকা রেখেছে সেটি হচ্ছে আমাদের অর্থ বা মানি। এই অর্থের আবিষ্কার আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে বহুদূর বিস্তার লাভ করতে সাহায্য করেছে। তো এই জন্যই অর্থ কি সেটা জানা আমাদের খুবই প্রয়োজন। চলো আমরা প্রথমেই জানি আজকে অর্থের সংজ্ঞা। বলা হয়ে থাকে যে কোন অর্থনীতিতে সরকার কর্তৃক স্বীকৃত যা কিছু বিনিময়ের মাধ্যম এবং অপর লেনদেনের উপায় হিসাবে সর্বসাধারণ বিনা প্রশ্নে গ্রহণ করতে বাধ্য থাকে তাকে আমরা বলি অর্থ। এই অর্থ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। চলো এখন আমরা কিছু অর্থনীতিবিদদের সংজ্ঞা দেখি। ক্রাউথারের মতে anything that is generally acceptable as a means of exchange and which at the same time acts as a measure and store of value, that is money। অর্থাৎ ক্রাউথারের মতে যে বস্তু অর্থ এমন একটা জিনিস যা কিনা বিনিময়ের মাধ্যম হিসাবে সর্বজন গ্রাহ্য এবং যা মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে, সেটি হলো অর্থ। অর্থাৎ অর্থ হতে হলে তাহলে সেটা জেনারেলি অ্যাকসেপ্টেবল হতে হবে, অর্থাৎ সকলের নিকট এর একটি গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং সেটি কি হবে মিনস অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হবে। এবং এটি একই সাথে কিসের কাজ করবে? অ্যাক্টস এজ এ মেজার অ্যান্ড স্টোর অফ ভ্যালু, অর্থাৎ মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে যেটি কাজ করবে সেটিকে ক্রাউথারের মতে অর্থ হিসাবে চিহ্নিত করা যায়। আর প্রফেসর ওয়াকারের মতে মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থাৎ উনার মতে অর্থ যা করে সেটি হচ্ছে অর্থ, অর্থাৎ উনি অর্থের কাজকেই অর্থ হিসাবে সংজ্ঞায়িত এখানে করেছেন। এরপর আমরা যদি দেখি আমাদের জে এম কেইন্স কি বলেছেন। জে এম কেইন্সের মতে মানি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট by delivery of which debt contracts and price contracts are discharged, অর্থাৎ যে বস্তু হস্তান্তর করে আমরা ঋণ এবং দামের চুক্তি মিটাতে পারি সেটি হচ্ছে অর্থ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে অর্থনীতিবিদরা আছেন তারা যে অর্থের সংজ্ঞা দিয়েছেন সেটা থেকে বলা যায় যে অর্থ হচ্ছে সবার জন্য গ্রহণযোগ্য এমন একটি বস্তু যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন এবং ঋণ পরিশোধের মান হিসাবে ভূমিকা পালন করে থাকে। আর আমাদের যদি আধুনিক অর্থের সংজ্ঞাটি দেখি তাহলে সেখানে এভাবে বলা যায় যে অর্থ হলো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত একটি প্রতিশ্রুতিপত্র যার মাধ্যমে জনগণ তাদের দেনা পাওনা মেটাতে পারে। এবং আমরা সাধারণ অর্থে যদি অর্থ বলি তাহলে অর্থ বলতে কারেন্সিকে বোঝানো হয় এবং কারেন্সি হচ্ছে একটি দেশে প্রচলিত ধাতব মুদ্রা এবং কাগজি মুদ্রার সমষ্টি। এবং এই যে মুদ্রার সমষ্টি তাদের যে কার্যকারিতা এর পিছনে কিন্তু
কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার কর্তৃক প্রদত্ত একটি আইনগত বৈধতা আছে। কারেন্সি ছাড়াও দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানত কার্যগতভাবে মুদ্রার আওতার ভিতরে চলে আসে এবং চাহিদা আমানতকে সহজেই কারেন্সিতে রূপান্তর করা সম্ভব হয়। দেখা যায় যে আমানতকারী তার চাহিদা আমানতের হিসাব থেকে চাওয়া মাত্রই কিন্তু নগদ অর্থটি পেতে পারে। সেজন্যই চাহিদা আমানতের সহজ ও দ্রুত নগদে রূপান্তর যোগ্যতা থাকায় তাকে বিনিময়ের কাজেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এজন্য কার্যকারিতার দিক থেকে কারেন্সি এবং চাহিদা আমানতের সমষ্টিকেও অর্থ বলা হয়। অর্থাৎ আধুনিকভাবে যদি আমরা চিন্তা করি আধুনিক অর্থনীতির অর্থের সংজ্ঞা, তাহলে আমরা বলবো যে কারেন্সি এবং চাহিদা আমানতের সমষ্টি হচ্ছে অর্থ। তো এই হলো আমাদের অর্থের সংজ্ঞা। তো এই সংজ্ঞাগুলো থেকে আমরা অর্থের কিছু বৈশিষ্ট্য বের করতে পারছি। সেই বৈশিষ্ট্যগুলো কি, এখন চলো আমরা সেটা দেখি। মুদ্রার যে প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে জেনারেল অ্যাকসেপ্টেবিলিটি, অর্থাৎ সর্বজন গ্রাহ্যতা। মুদ্রার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিনিময়ের মাধ্যম হিসাবে জনগণ মুদ্রাকে গ্রহণ করে। দেনা পাওনার মানদণ্ড হিসাবে সবাই একে মেনে নেয় এবং বিনিময়ের ক্ষেত্রে মুদ্রা গ্রহণে কেউ আপত্তি করে না, অর্থাৎ এটি সকলের নিকট সর্বজন গ্রাহ্য। দ্বিতীয় হচ্ছে মেজার অফ ভ্যালু, অর্থাৎ এটি মূল্যের পরিমাপক। মুদ্রার মাধ্যমে পণ্য এবং সেবার মূল্য পরিমাপ করা হয়। সুতরাং মুদ্রার অন্যতম বৈশিষ্ট্য এই হলো যে তাকে পণ্য এবং সেবার পরিমাপক হিসাবে ব্যবহার করা যায়। এরপর যেটি হচ্ছে সেটি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময়ের মাধ্যম। পণ্য এবং সেবা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা মাধ্যম হিসেবে, বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা মুদ্রা ব্যবহার করে থাকি। সুতরাং মুদ্রার অন্যতম বৈশিষ্ট্য হলো বিনিময়ের মাধ্যম হিসেবে এটি ব্যবহৃত হয় এবং সর্বশ্রেষ্ঠ বিনিময়ের মাধ্যম যদি এটি হয় তাহলে অর্থের আরো বিশেষ কতগুলো গুণ থাকতে হয়। সেগুলো কি, একটি আমরা আগে জানলাম যে সর্বজন গ্রাহ্যতা, তারপর আরেকটি হচ্ছে বহনযোগ্যতা, অর্থাৎ সহজে এটি বহন করা যাবে, বিভাজ্যতা, ছোট ছোট ভাগে ভাগ করা যাতে সম্ভব হয়, তারপর হচ্ছে স্থায়িত্ব বা ডিউরেবিলিটি, কারণ যে মুদ্রাটি ছাপানো হবে তার স্থায়িত্বকাল যাতে ভালো হয়, যাতে দীর্ঘকাল এটি লেনদেন করা যায় সেটি এখানে থাকতে হবে। মূল্যের স্থিতিশীলতা এবং সমজাতীয়তা। সুতরাং একটি বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলেও সেটি মুদ্রার অন্যতম বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হিসেবে আমরা এটিকে গ্রহণ করে থাকব। এরপর হচ্ছে লিকুইড অ্যাসেট বা তরল সম্পদ। তরল সম্পদ হিসাবেই মুদ্রা কিন্তু সবসময় বেশি পরিচিত বা বিবেচিত হয়ে থাকে, কারণ দ্রব্য এবং সেবা অনেক সময় সহজে মুদ্রায় রূপান্তর করা যায় না এবং জমি বাড়ি এগুলো দেখা যায় যে সম্পদ হিসাবে বিবেচিত হয় এরা, কিন্তু এদের তারল্য অনেক কম। কিন্তু দেখা যায় যে দ্রব্য বা সেবার চেয়ে অর্থের তারল্য অনেক বেশি, অর্থাৎ এটি দিয়ে আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু ক্রয় করতে বা বিক্রয় করতে পারি, দ্রব্য বা সেবা যেটি আমাদের প্রয়োজন হয়। সেজন্যই বলা হয় যে অর্থের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে একটি লিকুইড অ্যাসেট বা তরল সম্পদ হিসেবে পরিচিত। এরপর যে বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল, অর্থাৎ মুদ্রা প্রচলনের ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে মুদ্রা প্রচলন করে থাকে, এটা আমরা জানি। সুতরাং মুদ্রার যোগান যাতে সুনিয়ন্ত্রিত থাকে সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটি ব্যবস্থা নিয়ে থাকে। সুতরাং এখানে মুদ্রার অন্যতম বৈশিষ্ট্যটি হচ্ছে যে সরকারি নিয়ন্ত্রণযোগ্যতা, অর্থাৎ আমরা অর্থের সংজ্ঞায় যে জিনিসগুলো পড়েছি তার সবগুলোই কিন্তু এখানে চলে এসেছে। এগুলোই হচ্ছে একটি মুদ্রার আসলে বৈশিষ্ট্য, অর্থাৎ অর্থ হচ্ছে সবার জন্য গ্রহণযোগ্য এমন একটি বস্তু যা কিনা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন এবং ঋণ পরিশোধের মান হিসেবে ভূমিকা রেখে থাকে। তাহলে এগুলো আমরা দেখলাম হচ্ছে আমাদের অর্থের বৈশিষ্ট্য কি কি। এখন আমরা দেখব যে অর্থের কার্যাবলী। অর্থের যে মূল কাজ তা আমরা এই দুটো লাইন থেকেই ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে মানি ইজ এ ম্যাটার অফ ফাংশনস ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড অ্যান্ড এ স্টোর। অর্থাৎ অর্থের যে মূল কাজ সেগুলো হচ্ছে, প্রথমটি হলো আমাদের মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে।
বিনিময়ের মাধ্যম হিসেবেই অর্থের কাজ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। দ্রব্য সামগ্রী এবং সেবা যা আছে তার ক্রয় বিক্রয় কিন্তু অর্থের মাধ্যমেই হয়ে থাকে। যখন দ্রব্য বিনিময় প্রথা ছিল তখন দ্রব্যের পরিবর্তে দ্রব্য আদান প্রদান করা হতো, কিন্তু অর্থের প্রচলনের পর দেখা যায় যে অর্থের বিনিময়ে আমরা দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারি এবং দেখা যায় যে অর্থের যে সাধারণ একটি ক্রয় ক্ষমতা রয়েছে এবং এটির সাহায্যেই আমরা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকি এবং এই অর্থ আমাদেরকে বিভিন্ন ধরনের দ্রব্য পছন্দের ক্ষেত্রে একটি ক্ষমতা প্রদান করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি অর্থের প্রথম বা প্রধান কাজই হলো এটি বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে মেজার অফ ভ্যালু, অর্থাৎ অর্থ মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। অর্থের মাধ্যমে যদি আমরা একটি দ্রব্য ক্রয় করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা তার দামটি কত সেটি জেনে নিতে পারি। ধরে নিচ্ছি আমরা মনে করি যে 1 কেজি গমের দাম হচ্ছে 60 টাকা আর 1 কেজি চিনির দাম হচ্ছে হলো 80 টাকা। তাহলে আমরা এখানে বলতেই পারি যে 1 কেজি গমের তুলনায় 1 কেজি চিনির দাম বেশি। তাহলে এই যে ব্যাপারটি হলো যে অর্থের সাহায্যে আমরা শুধু দামটিই জানি না, বরঞ্চ এর সাহায্যে আমরা একটা হিসাব নিকাশও করতে পারলাম, অর্থাৎ কোনটির থেকে বেশি দাম বা কম দাম এই যে মূল্যের একটি পরিমাপক সেটি কিন্তু আমরা এখানে করতে পারি। সুতরাং অর্থের এই কাজের ফলে দেখা যায় যে মূল্য ব্যবস্থায় একটা যে সৃষ্টি হয়, অর্থাৎ প্রাইস সিস্টেম যেটাকে বলি সেটা আমরা কিন্তু এই মেজার অফ ভ্যালু দ্বারাই করতে পারি। সুতরাং এবং দেখা যায় যে এই যে মূল্য ব্যবস্থা সেটি কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং এটি হচ্ছে অর্থের দ্বিতীয় অন্যতম প্রধান কাজ। এরপরে যে কাজটি আছে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর ডেফার্ড পেমেন্ট, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে অর্থ হচ্ছে ঋণ পরিশোধের বা স্থগিত পাওনা যেটা থাকে সেটির মান। অর্থের দ্বারা ঋণ গ্রহণ এবং ঋণ পরিশোধ করা যায়। আধুনিক জগতে ঋণের মাধ্যমে বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রমই পরিচালিত হয়, এটা আমরা জানি, এবং ঋণের পরিমাণ এবং তার মূল্য স্থির রাখা অর্থের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে ধারণা করা হয়। এরপরে যে কাজটি অর্থ করে থাকে সেটি হচ্ছে স্টোর অফ ভ্যালু বা সঞ্চয়ের বাহন। সঞ্চয়ের বাহন হিসেবে অর্থ একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, কারণ আমরা জানি যে যে কোনো দ্রব্য সামগ্রী সঞ্চয় করার চেয়ে অর্থ সঞ্চয় করা অনেক সহজ। কারণ আমরা যদি কোনো দ্রব্য সামগ্রী এরকম সঞ্চয় করে থাকি যেটি পচনশীল, সেটি নষ্ট হয়ে যেতে পারে কিংবা অনেক বেশি জায়গা লাগতে পারে, তো এই সমস্ত কারণে দেখা যায় যে স্টোর করা অন্যান্য দ্রব্য সামগ্রী কঠিন, সেই তুলনায় অর্থ সঞ্চয় করা মোটামুটি সুবিধাজনক বলেই বিবেচিত হয়ে থাকে এবং দেখা যায় যে অর্থের মূল্য স্থির থাকে এবং যদি আমার প্রয়োজন হয় তখন আমি সঞ্চিত অর্থ নানাভাবেই ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখছি সেটা হচ্ছে হলো ট্রান্সফার অফ ভ্যালু, অর্থাৎ এখানে হচ্ছে যে সম্পদ স্থানান্তরের মাধ্যম হিসেবেও অর্থ কাজ করে থাকে। অর্থ স্থাবর এবং অস্থাবর যে ধরনের যাবতীয় সম্পত্তি থাকুক না কেন এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু সবসময় নেওয়া সম্ভব হয় না। বিশেষ করে স্থাবর সম্পত্তি আমরা জানি যে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায় না, সেক্ষেত্রে এই সম্পত্তি ক্রয় বিক্রয় করে আমরা অর্থ গ্রহণ করতে পারি এবং সেই অর্থ আমরা স্থানান্তর করতে পারি। অর্থাৎ একটি সম্পত্তি আমি যদি বিক্রয় করি সেই সম্পত্তির অর্থ আমরা চেক, ব্যাংক ড্রাফট, মানি অর্ডার ইত্যাদির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে এই অর্থ আমাদেরকে সম্পদ স্থানান্তরিত করতে সাহায্য করে থাকে। এগুলো হচ্ছে মূলত অর্থের মূল বা প্রধান কাজ। এছাড়াও দেখা যায় যে অর্থের আরো কিছু কাজ আছে, যেমন আমরা বলতে পারি যে সর্বাধিক তৃপ্তি লাভের উপায়। যখন ভোক্তা কিছু দ্রব্য ক্রয় করে তৃপ্তি বৃদ্ধি লাভ করার চেষ্টা করে তখন বিভিন্ন দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যখন পরস্পর সমান হয় তখনই ভোক্তা সর্বাধিক তৃপ্তি লাভ করে থাকে। অর্থাৎ এখানে আমরা বলি যে ভোক্তা তার অর্জিত আয়কে বিভিন্ন দ্রব্য ক্রয়ের মধ্যে এমনভাবে বন্টন করে যাতে প্রতিটি দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হয়। আর অর্থের মাধ্যমে কেবল দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের সমতা আনয়ন করে ভোক্তা তৃপ্তি লাভ করার চেষ্টা করে। সুতরাং এভাবে দেখা যায় যে অর্থ মানুষের তৃপ্তি বৃদ্ধি করার একটি উপায় হিসেবেও কাজ করে। এছাড়া আমরা বলি যে অর্থের কিছু সামাজিক কার্যাবলী রয়েছে,
যেমন আমরা বাণিজ্যিক যে কার্যাবলী বললাম, এছাড়া কিছু সামাজিক কাজও অর্থ করে থাকে। কারণ দেখা যায় যে বর্তমান অর্থনৈতিক অবস্থায় সামাজিক মন মর্যাদা, প্রভাব প্রতিপত্তি বা নিরাপত্তা ইত্যাদি যাই বলি না কেন, এই সমস্ত দেখা যায় আসলে অর্থের মানদণ্ডেই বিচার্য হয়ে থাকে। সুতরাং যেহেতু অর্থকে কেন্দ্র করে আধুনিক অর্থনৈতিক জগৎটি আবর্তিত হয়, সুতরাং বলা যায় যে সামাজিকভাবেও অর্থের কিছু কাজ আছে। এছাড়াও বলা হয় যে অর্থের কিছু মনস্তাত্ত্বিক কার্যাবলীও আছে। অর্থ মানুষের মনোবলকে দৃঢ় করে। যদি নগদ অর্থ মানুষের কাছে থাকে তাহলে সে বিভিন্ন ধরনের কঠিন অবস্থা সহজে মোকাবিলা করতে পারে, এবং সেই জন্য বলা হয় যে অর্থ মানুষের মানসিক শক্তিকে বৃদ্ধি করে এবং দুশ্চিন্তা মুক্ত করে। সুতরাং এটা তোমরা খুব সহজে বুঝতে পারবে যে ছেলেরা এখানে ঢাকায় থেকে পড়াশোনা করো, যদি কেউ নিজেরা উপার্জন করো বা কারো হয়তো বাবা মা টাকা পাঠায় গ্রাম থেকে, তাহলে এই টাকাটা যারা মাসের প্রথমে পাও, মাসের প্রথম দিকে তোমাদের মনোবল যত দৃঢ় থাকে, এই টাকা যতই ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে, মাসের শেষের দিকে মনোবলটা দেখা যায় যে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেটি হচ্ছে আসলে অর্থের মনস্তাত্ত্বিক কাজ, যে অর্থ যদি সঙ্গে থাকে মনোবল দৃঢ় থাকে, আর যদি সঙ্গে না থাকে তাহলে দেখা যায় যে আমাদের মনোবল কিছুটা কমে যায়। তাহলে এগুলোই হচ্ছে আসলে মূলত আমাদের অর্থের মূল কাজ, যে অর্থ হচ্ছে একটি মিডিয়াম, একটা মেজারমেন্ট করার উপায়, একটা স্ট্যান্ডার্ড, এবং এটি হচ্ছে স্টোর বা সঞ্চয়ের বাহন হিসেবে মূলত কাজ করে থাকে। তাহলে অর্থের যে কাজগুলো কি কি তা আমরা জানলাম। এখন আমরা দেখব যে এই অর্থ কত ধরনের হতে পারে, বা আমরা এখন টাইপস অফ মানিতে আমরা দেখছি। এটিকে আমরা দেখার সময় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করে তারপর আমরা দেখব। তো প্রথমে আমরা যেটি দেখব, ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ কারেন্সি সার্কুলেশন, অর্থাৎ কারেন্সি প্রচলনের দৃষ্টিকোণ থেকে আমরা অর্থকে কয় ভাগে ভাগ করতে পারি সেটি আমরা দেখছি। যে আমরা এখানে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে মানি অফ অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে অ্যাকচুয়াল মানি। মানি অফ অ্যাকাউন্ট বা হিসাব মুদ্রা, দেশে বিনিময় কাজে তথা আমরা দেনা পাওনা মেটানোর কাজে যে মুদ্রা ব্যবহার করা হয় তাকেই বলা হয় হিসাবি মুদ্রা। লেনদেনের হিসাব সংরক্ষণ এবং মূল্যের পরিমাপক হিসাবে এই মুদ্রা ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আসলে বলা হয় যে কার্যত হিসাব নিকাশের মুদ্রা হলো দেশের মুদ্রার কি নাম, অর্থাৎ যেই দেশে যে মুদ্রাকে যে নামে ডাকা হয় সেটি হচ্ছে সেই দেশের হিসেবে মুদ্রা। যেমন আমাদের দেশে আমরা অর্থকে টাকায় প্রকাশ করি, সুতরাং আমাদের হিসেবে মুদ্রার নাম হচ্ছে টাকা। ইংল্যান্ডে পাউন্ড, ভারতে রুপি এবং আমেরিকায় ডলার, এগুলো হচ্ছে সেই সমস্ত দেশে সবগুলোই হিসেবে মুদ্রা। আরেকটি হচ্ছে অ্যাকচুয়াল মানি, বা যেটা হচ্ছে প্রকৃত মুদ্রা হিসেবে আমরা বলে থাকি। অর্থাৎ যে কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রার সাহায্যে প্রকৃতপক্ষে আসল লেনদেনটি হয়ে থাকে তাকেই বলি আমরা প্রকৃত মুদ্রা। অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসাবে যে মুদ্রা দেশে প্রচলন করা হয় সেটিকেই বলি আমরা অ্যাকচুয়াল মানি। যেমন আমাদের দেশে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই সব কিছুই হচ্ছে অ্যাকচুয়াল মানি বা প্রকৃত মুদ্রা। এরপর আমরা যে শ্রেণী ভাগটি দেখব সেটি হচ্ছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ স্ট্রাকচার বা গঠনগত দিক থেকে আমরা অর্থকে কয় ভাগে ভাগ করতে পারি। তো দেখা যাচ্ছে যে গঠনগত দিক থেকে প্রথমে যদি আমরা দেখছি হলো একটি মেটালিক মানি বা ধাতব মুদ্রা। ধাতব মুদ্রাটি হচ্ছে যে ধাতব পদার্থের মাধ্যমে প্রস্তুতকৃত মুদ্রাকে আমরা বলি ধাতব মুদ্রা। এক বা একাধিক ধাতব পদার্থ মিশ্রণ করেও কখনো কখনো ধাতব মুদ্রা প্রস্তুত করা হয়ে থাকে, এবং দেখা যায় যে স্বল্প লেনদেন যেখানে আছে সেখানে ধাতব মুদ্রার প্রচলনটি বেশি হয়ে থাকে। এবং আমাদের বাংলাদেশে আমরা 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 50 পয়সা, 25 পয়সা ইত্যাদি দেখে থাকি। এগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের মেটালিক মানি, অর্থাৎ এগুলো ধাতু দিয়ে তৈরি মুদ্রা। এরপর যেটি আমরা দেখছি সেটি হচ্ছে আমাদের পেপার মানি বা কাগজি মুদ্রা। আসলে আমরা কাগজি যে মুদ্রা আছে সেটাকে আমরা নোট বলে থাকি, এবং এই মুদ্রাটা ইস্যু করে থাকে আমাদের হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, এবং এটি ছাপানোর জন্য আমরা জানি বিশেষ ধরনের কাগজ থাকে, সেই কাগজে এই নোটগুলো ছাপানো হয়, এবং দায়িত্বশীল সরকারি ছাপাখানায় বা বিদেশে নির্ভরশীল ছাপাখানার মাধ্যমে এই
নোটগুলো ছাপানো হয়ে থাকে। এবং এই নোটগুলো যদি তোমরা কখনো ভালো করে দেখো তাহলে দেখবে যে এখানে একটি নোটে সেই কোন দেশের নোট, সেই দেশের নাম, কত মূল্য এই নোটটির, তারপর একটি নাম্বার এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্বাক্ষর নোটে এগুলো কিন্তু উল্লেখ করা থাকে। এবং আমাদের দেশেও দেখা যায় যে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 10 টাকা ইত্যাদি যে নোট বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইস্যু করা হয়। আর দেখা যায় যে 1 টাকা এবং 2 টাকার নোট বাংলাদেশ সরকারের যিনি অর্থ সচিব আছেন তার স্বাক্ষর সহ ট্রেজারির মাধ্যমে ইস্যু করা হয়। এগুলোই হচ্ছে আমাদের পেপার মানি, বা আমরা যেটাকে বলছিলাম কাগজি মুদ্রা, অর্থাৎ এটি আমাদের এখানে দেখে থাকি। এরপরে যেটি আমরা দেখব যে এই যে পেপার মানি বা কাগজি মুদ্রা, এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনভার্টেবল পেপার মানি, অর্থাৎ রূপান্তরযোগ্য কাগজি মুদ্রা। আরেকটা হচ্ছে ইনকনভার্টেবল পেপার মানি বা অরূপান্তরযোগ্য কাগজি মুদ্রা। এখন কোন মুদ্রাটি ইনকনভার্টেবল? বলা হয় যে পরিবর্তনীয় কাগজি মুদ্রার ক্ষেত্রে জনসাধারণ যদি দাবি করে তাহলে দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কাগজি মুদ্রার পরিবর্তে সমমূল্যে সোনা, রূপা ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ থাকে। আর যেই মুদ্রাগুলো ইনকনভার্টেবল সেগুলোর ক্ষেত্রে হয় যে কাগজি মুদ্রার পরিবর্তে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক ধাতব মুদ্রা ফেরত দিতে যদি বাধ্য না থাকে তাহলে সেটাকে বলা হয় যে অপরিবর্তনীয় কাগজি মুদ্রা। এই স্ট্রাকচার অনুযায়ী যে ভাগটা আছে আমরা দেখলাম মেটালিক মানি, পেপার মানি, এর সঙ্গে আরেকটিও মানি আছে, সেটি হচ্ছে ক্রেডিট মানি বা আমানতি অর্থ, যেটিকে আমরা বলে থাকি। ব্যাংকে রক্ষিত চলতি আমানত বা চাহিদা আমানত আরকেই আমরা বলি আমানতি অর্থ। এ ধরনের আমানতি অর্থ চেকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। চেকের বিনিময়ে নগদ অর্থ সঙ্গে সঙ্গে কিন্তু গ্রহীতাকে দেওয়া হয়ে থাকে এই ক্ষেত্রে। এবং এটা মনে রাখতে হবে যে ব্যাংকের চাহিদা আমানত বা আমানতি অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃত। অন্য কোনো প্রকার আমানত, যেমন আমরা যদি বলি স্থির আমানত, সেক্ষেত্রে কিন্তু যেখানে নাকি চেকের ব্যবহারের সুযোগ নেই, ওই আমানতের অর্থ উক্ত আমরা টাকা করি বা অর্থ হিসেবে কিন্তু চিহ্নিত করব না। অর্থাৎ এখানে শুধুমাত্র আমাদের যেটা চাহিদা আমানতের অর্থ সেটি এখানে ব্যবহৃত হয়ে যাবে। অর্থাৎ ক্রেডিট মানি হিসাবে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে চাহিদা আমানতের অর্থকে। এরপরে আমরা যে ভাগটি দেখব সেটি হচ্ছে শনাক্তিকরণ বা স্বীকৃতি প্রদানের দৃষ্টিকোণ থেকে, ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ রিকগনিশন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে দু ধরনের মুদ্রা এখানে আমরা দেখে থাকি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানি, আরেকটি হচ্ছে টোকেন মানি। অর্থাৎ একটা হলো প্রামাণিক মুদ্রা, আরেকটি হচ্ছে প্রতীক মুদ্রা। আসলে যেটা প্রামাণিক মুদ্রা বলতে সেই ধরনের মুদ্রাকে বোঝানো হয় যার নির্দেশিত মূল্য এবং ধাতব মূল্য তার সমান থাকে। অর্থাৎ মুদ্রাকে যদি আমি ধাতব পদার্থে রূপান্তর করলে সেই একই মূল্য বজায় থাকে। অর্থাৎ আমি মনে করি যে আমাদের দেশে একটি 5 টাকার কয়েন প্রচলিত আছে, এই 5 টাকার কয়েনকে আমি গলিয়ে ফেললে যদি আমি দেখি যে ঠিক 5 টাকা সমমূল্যেরই আমরা ধাতব মুদ্রা পাচ্ছি, তাহলে সেটিকে আমরা বলবো প্রামাণিক মুদ্রা বা স্ট্যান্ডার্ড মানি। আসলে এখন এই ধরনের মুদ্রা দেখা যায় না, এটি অনেক আগে এই ধরনের প্রামাণিক মুদ্রা দেখা যেত। এরপরে যেটি হচ্ছে টোকেন মানি। টোকেন মানি বা প্রতীকী মুদ্রাটা হচ্ছে যে সমস্ত মুদ্রার উপর লিখিত মূল্য মুদ্রার অন্তর্নিহিত মূল্যের তুলনায় বেশি হয় তাকে বলা হয় প্রতীক মুদ্রা। অর্থাৎ যদি এটি ধাতব হয় তাহলে আমরা যদি তাকে গলিয়ে ফেলি তাহলে দেখা যাবে যেটি এর মাঝখানে যে পরিমাণ মূল্য লেখা ছিল সেই পরিমাণ ধাতব মূল্য কিন্তু সেখানে নেই। অর্থাৎ যে বাজারে বিক্রি করলে যে অর্থটা পাবো তা মুদ্রার অন্তর্নিহিত মূল্য অপেক্ষা কম থাকে। সুতরাং এটি হচ্ছে আমাদের প্রতীকী মুদ্রা হিসেবে বলে থাকি। অর্থাৎ ধাতব মূল্যের চেয়ে মুদ্রায় নির্দেশিত মূল্য যদি বেশি থাকে তাহলে সেই মুদ্রাকে আমরা বলে থাকি হলো প্রতীকী মুদ্রা। এই ব্যবস্থাটি এই জন্যই রাখা যায় যে তাহলে কয়েন পাচারও হয় না বা গলিও ফেলা হয় না। অর্থাৎ যেহেতু এই 5 টাকার কয়েন আমি যদি গলিয়ে ফেলি তা থেকে কম পাই তাহলে এটিকেও গলাতে আর আগ্রহী হবে না। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে সর্বজন গ্রাহ্যতার দৃষ্টিকোণ থেকে অর্থ কয় প্রকার।
তো সর্বজন গ্রাহ্যতার দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমেই দেখছি অর্থ হচ্ছে একটা হচ্ছে লিগ্যাল টেন্ডার মানি বা বিহিত মুদ্রা, এবং এই বিহিত মুদ্রাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে লিমিটেড লিগ্যাল টেন্ডার আর একটা হচ্ছে আনলিমিটেড লিগ্যাল টেন্ডার, অর্থাৎ সসীম বিহিত মুদ্রা এবং অসীম বিহিত মুদ্রা। তো প্রথমে চলো আমরা জানি আসলে যে বিহিত মুদ্রাটি কাকে বলা হয়। এই যে আমরা এখানে বললাম লিগ্যাল টেন্ডার মানি বা বিহিত মুদ্রা, এটি কোনটি সেটি আমরা একটু জানি। সরকারি আইনের মাধ্যমে যে মুদ্রা জনগণ গ্রহণ করতে বাধ্য থাকে সেটিকে আমরা বলি বিহিত মুদ্রা। বাংলাদেশের যে কাগজি নোট এবং ধাতব মুদ্রাগুলো আছে সেগুলোকে আমরা আসলে বলে থাকি বিহিত মুদ্রা। অর্থাৎ আইন অনুযায়ী যে মুদ্রা স্বীকৃতি লাভ করে এবং ঋণ গ্রহণ ও পরিশোধের মাধ্যম হিসাবে যে মুদ্রা সকলের নিকট গ্রহণ করতে বাধ্য, সেই মুদ্রাটাকে আমরা বলছি বিহিত মুদ্রা। গৃহীত মুদ্রা যদি গ্রহণ করতে কেউ রাজি না হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। আর দেখা যায় যে এই মুদ্রাগুলো আসলে তাহলে বলা হচ্ছে যে একটা কেউ যদি এটা না নিতে চায়, অস্বীকার করে যে আমি মুদ্রা নিব না, তাহলে তার বিরুদ্ধে আমরা কি করতে পারি, একটি আইনগত ব্যবস্থা নিতে পারি। তো এই বিহিত মুদ্রাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লিমিটেড লিগ্যাল টেন্ডার আর একটি হচ্ছে আনলিমিটেড লিগ্যাল টেন্ডার। অর্থাৎ একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা আর একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা। তখন সসীম বিহিত মুদ্রাটা কি? আচ্ছা, যে সমস্ত মুদ্রাগুলো আছে সেটা আমরা সসীম বলছি, যে কতগুলো মুদ্রা আছে যেগুলো বিনিময় বা দেনা পাওনা মেটানোর কাজে নির্দিষ্ট পরিমাণের বেশি দিলে লোকে তা গ্রহণ করতে অসম্মত হতে পারে, এই ধরনের মুদ্রাকে বলে সসীম বিহিত মুদ্রা। অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটি দেনা পাওনার কাজে ব্যবহার করা যাবে, এর বেশি এটি দেনা পাওনার কাজে গ্রহণ করতে আমরা কাউকে বাধ্য করতে পারবো না, সেটিকে আমরা বলবো সসীম বিহিত মুদ্রা। যেমন 25 পয়সা, 50 পয়সা, 1 টাকার কয়েন, এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। আরেকটি আমরা বলছি আনলিমিটেড লিগ্যাল টেন্ডার, অর্থাৎ এটা হচ্ছে অসীম বৃহৎ মুদ্রা। যে সমস্ত বিহিত মুদ্রা দ্বারা আমরা আইনত যে কোনো পরিমাণ লেনদেন পাওনা মেটাতে পারি সেগুলোকে আমরা বলি অসীম বিহিত মুদ্রা। যেমন আমাদের দেশে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার যে নোট আছে এই সবগুলোই কিন্তু আমাদের অসীম বিহিত মুদ্রা হিসেবে পরিচিত। এই যে আমরা বলছি যে সর্বজন গ্রাহ্যতার দৃষ্টিকোণ থেকে মুদ্রা শ্রেণীবিভাগ, তার কিন্তু আরেকটি ভাগ রয়ে গিয়েছে, সেটি হচ্ছে অপশনাল মানি বা ঐচ্ছিক মুদ্রা। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অপশনাল মানি বা ঐচ্ছিক মুদ্রা। এটা কি ধরনের? অর্থাৎ যে সমস্ত মুদ্রা সরকারি আইন দ্বারা প্রচলিত নয় সেগুলোকে আমরা বলি ঐচ্ছিক মুদ্রা। যেমন চেক, একটি আমরা কাউকে কিন্তু গ্রহণে কি করতে পারি না, বাধ্য করতে পারি না, সুতরাং এই ধরনের মুদ্রাকে আমরা বলছি অপশনাল মানি বা ঐচ্ছিক মুদ্রা। তাহলে এগুলো গেল আমাদের অর্থের কিছু শ্রেণীবিভাগ। এছাড়াও আমরা অর্থের আরো কিছু ভাগ আছে বা শ্রেণীবিভাগ আছে, সেটি এখন জানবো। তো এখানে আমরা প্রথমে যেটি সম্পর্কে জানছি সেটি হচ্ছে নিয়ার মানি বা প্রায় মুদ্রা, বা এটাকে আমরা কোয়াজাই মানিও বলে থাকি। অর্থাৎ বলা হয় দেশের যে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, মেয়াদি আমানত, এগুলো দেখা যায় যে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এবং এগুলোর বিনিময়ে নগদ অর্থ পাওয়া গেলে সেই বিল, বন্ড বা সঞ্চয়পত্র প্রায় মুদ্রা হিসাবে গণ্য করা যায়। অর্থাৎ এগুলো সরাসরি আমাদের মুদ্রা হিসাবে নয়, কিন্তু মুদ্রার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থে রূপান্তরিত করা যায় সেগুলোকে বলা হচ্ছে প্রায় মুদ্রা বা নিয়ার মানি। এবং সেগুলোর উদাহরণ আমরা দেখলাম কি কি, যে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, মেয়াদি আমানত, এই সবকিছু হচ্ছে আমাদের নিয়ার মানির উদাহরণ। এরপরে যেটি আসছে সেটিকে আমরা বলছি ফিয়াট মানি বা আদিষ্ট মুদ্রা। যে মুদ্রার নিজের কোনো মূল্য থাকে না কিন্তু সরকারি আইনের মাধ্যমে যাকে মুদ্রা হিসাবে ঘোষণা করা হয় তাই হচ্ছে আদিষ্ট মুদ্রা। যেমন বাংলাদেশের যে কাগজি নোট আছে তার উপর লেখা থাকে যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। এই আদেশের অর্থ হলো কাগজি নোটের এমনিতে কোনো কিন্তু মূল্য নেই,
কিন্তু সরকারি আদেশের প্রেক্ষিতে সেই কাগজ বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। সেজন্যই কাগজি নোটকে আদিষ্ট মুদ্রা বলা হয় যায়। আসলে ওই আমরা যদি দেখি যে একটা 100 টাকার নোট, যেটার যে একটা কাগজের যে সাইজটি আমরা দেখছি, এটিতে যদি এই কথাটি লেখা না থাকে বা আমাদের যে স্বাক্ষরটি না থাকে, তাহলে কিন্তু আসলে এর কোনো মূল্য নেই। এটি সরকারি নির্দেশ মোতাবেকই আমরা আদিষ্ট হয়ে এটিকে মুদ্রা হিসেবে মেনে নিয়েছি। এজন্য এটিকে বলা হয় আদিষ্ট মুদ্রা বা ফিয়াট মানি। এরপরে আমরা যেটি দেখব সেটিকে আমরা বলছি ন্যারো মানি বা সংকীর্ণ মুদ্রা। সংকীর্ণ মুদ্রা বা ন্যারো মানি বলতে আমরা বুঝি ব্যাংক বহির্ভূত অর্থ, অর্থাৎ জনগণের হাতে নগদ অর্থ এবং তফসিলি ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের যে সমষ্টি, এইটাকে আমরা বলছি ন্যারো মানি। অর্থাৎ ন্যারো মানি বলতে আমরা বুঝি যে জনগণের হাতে যে অর্থ রক্ষিত থাকে এবং ব্যাংকের যে চাহিদা আমানত, এই দুটির সমন্বয়ে যেটি গঠিত হয় সেটিকে বলে ন্যারো মানি। আমরা ন্যারো মানিকে সাধারণত M1 দ্বারা ডিনোট করে থাকি এবং এখানে থাকে হচ্ছে আমরা বলে থাকি CU বা কারেন্সি অ্যান্ড হ্যান্ড, আরেকটা হচ্ছে আমাদের এটার সঙ্গে থাকে DD বা ডিমান্ড ডিপোজিট। এই দুটো মিলে হচ্ছে আমাদের ন্যারো মানি। এরপরে যেটি আসছে আমাদের সেটি হচ্ছে ব্রড মানি বা প্রশস্ত মুদ্রা। বলা হয় যে সংকীর্ণ মুদ্রা এবং ব্যাংকের মেয়াদি আমানতের যোগফলকেই বলা হয় বিস্তৃত মুদ্রা। অর্থাৎ এই যে আমাদের M1 আছে, এই M1 এর সাথে আমরা ব্রড মানিকে ডিনোট করি হচ্ছে M2 দ্বারা, এবং এখানে আমরা বলি যে M1 এর সাথে যদি আমরা মেয়াদি আমানতকে যোগ করি, অর্থাৎ এর সাথে যদি আমাদের টাইম ডিপোজিট যোগ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এটি হয়ে যাচ্ছে ব্রড মানি। তাহলে ন্যারো মানিতে আমাদের থাকছে জনগণের হাতে রক্ষিত অর্থ এবং ব্যাংকের চাহিদা আমানত, আর ব্রড মানিতে থাকছে আমাদের জনগণের হাতে রক্ষিত অর্থ, চাহিদা আমানত এবং তফসিলি ব্যাংকের মেয়াদি আমানত। এর সমন্বয়ে গঠিত হচ্ছে আমাদের ব্রড মানি। এবং এরপরে আমরা যে আরেকটি মানির কথা পড়ব সেটি হচ্ছে হাই পাওয়ার মানি বা শক্তিশালী মুদ্রা বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা। একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা বা কারেন্সি এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের যে সমষ্টি, তাকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যে কাগজের নোট, ধাতব মুদ্রা চালু করে তাকে বলি আমরা, তার সমষ্টিকে আমরা বলি কারেন্সি, এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকে যে অর্থ জমা রাখে তাকে বলি আমরা রিজার্ভ। সুতরাং প্রচলিত মুদ্রা এবং রিজার্ভের যে সমষ্টি সেটিকে আমরা বলছি হচ্ছে শক্তিশালী মুদ্রা বা হাই পাওয়ার মানি। তাহলে হাই পাওয়ার মানি যদি আমরা দেখতে যাই যে হাই পাওয়ার মানিতে আসলে কি আছে, হাই পাওয়ার মানিতে আছে হচ্ছে আমাদের কারেন্সি আর হচ্ছে আমাদের রিজার্ভ। এই দুটো মিলে হচ্ছে আমাদের হাই পাওয়ার মানিটি গঠিত হয়ে থাকে। সুতরাং শক্তিশালী মুদ্রা যেটি আছে এটি দ্বারা বলা হয় যে কোনো দেশের মুদ্রার যোগানকে প্রভাবিত করে হচ্ছে শক্তিশালী মুদ্রা। যদি শক্তিশালী মুদ্রার পরিমাণ বাড়ে তাহলে কোনো দেশের অর্থের যোগান বেড়ে যায়, আর শক্তিশালী মুদ্রার যদি পরিমাণ কমে যায় তাহলে অর্থের যোগানও কমে যায়। এবং এটি দ্বারা যেহেতু দেশের অর্থের যোগান প্রভাবিত হয়, এজন্য এটাকে দেশের আর্থিক ভিত্তি বা মনিটারি বেসও বলা হয়। অর্থাৎ শক্তিশালী মুদ্রাকে আমরা কোনো দেশের মনিটারি বেস হিসেবেও অভিহিত করতে পারি। তো এই ছিল মোটামুটি ভাবে আজকে আমাদের বিভিন্ন ধরনের অর্থের প্রকারভেদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এই অধ্যায়ের একদম প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ আমরা ডেফিনেশন, ফাংশন অ্যান্ড টাইপস অফ মানি নিয়ে আলোচনা করেছি। সামনের ক্লাসে অন্যান্য টপিক নিয়ে আমরা আবারও ক্লাস নেব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ক্লাস দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।